সাংবাদিকতা গণতন্ত্রের মতোই আসলে এক্সপেন্সিভ। সর্বশেষ 2013 সালে সাংবাদিকদের অফিসিয়ালি বেতন বেড়েছে। প্রিন্ট মিডিয়ার জন্য যে ওয়েজ বোর্ড আছে, অ্যাওয়ার্ড তৈরি করার কথা সর্বশেষ 2013 সালে হয়েছিল, ওই বেতনেই অফিসিয়ালি আছে। সেইটা তারা ব্যবস্থা করতে পারেন, বডি গঠন, অন্তত বোর্ডটা গঠন করতে পারেন। বিজ্ঞাপনের একটা রেট কার্ড তৈরি আছে ওনার মন্ত্রণালয়ে, নতুন এসছেন, খোঁজ নিলে সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন, এটা প্রস্তুত হয়ে আছে। উনি ইচ্ছে করলেই সে 2013 সালের যে রেট কার্ড ছিল বিজ্ঞাপনের, সেটা উনি ইচ্ছে করলে আগামীকালই পারেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একটা সম্প্রচার নীতিমালা, ওটা ড্রাফট প্রস্তুত আছে বেশ কিছুদিন আগে। উনি ইচ্ছা করলে ওনার নির্বাচনের আগে এটা করে দিতে পারেন। আমি আপনাদেরকে সবাইকে সাথে রেখে এই 3টে খবর আপনার মন্ত্রী মহাশয়ের সামনে উপস্থাপন করলাম, এবং কামাল ভাই অসাধারণ সুন্দর বক্তব্যের পরেও আমি ওইটাকে আই উইল ক্রিটিক এগেইন, যে এই 3টা জিনিসের জন্যে উনি থাকতেই তিনি করতে পারেন, ওইটা দায় মুক্তি দেওয়ার দরকার নাই। করবেন কি না, আমরা কিভাবে মূল্যায়ন করব, প্রস্তুত আছে, ওনারাই করেছেন। তার মধ্যে আগের থেকে ভালো কিছু জিনিস আছে, ওইটি সর্বোত্তম, এটা সত্য নয়, কিন্তু এই পর্যন্ত যেভাবে চলছিল এই 3টা জিনিস হলে সাংবাদিকদের সুরক্ষা, ইন্ডাস্ট্রির সুরক্ষা এবং কিছু নীতিমালা রাষ্ট্রের দিক থেকে, যেটার সঙ্গে আপনাদের এখানে যেগুলো আছে সেগুলি প্রকাশ করলে আমরা মিলিয়ে হয়তো নতুন প্রস্তাব দিতে পারবো। যে কোনো শুরুটা গুরুত্বপূর্ণ। আমি আশা করব মন্ত্রী এ ব্যাপারে আমাদের কিছু জানাবেন আজকে। আমার আরেক বন্ধু দীর্ঘ জীবন ধরে প্রায় 40 বছরের উপরে সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমার বড় ভাই, আমরা তাকে মুরব্বী বলে ডাকি, আপনারা জানেন এটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সাংবাদিক মহলে, তার কারণ আছে। উনি তার জীবনের বিভিন্ন পর্বে অনেক ধরনের নৈতিকতার পরিচয় দিয়েছেন যা অনেকেই করেন নাই, সেই জন্যে উনি খুব সম্মানিত লোক। উনি আশাই ছেড়ে দিয়েছেন। আমি অনেকে অনুরোধ করব, আপনার প্রাবীণ্য এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের সবাইকে সহযোগিতা করেন। ক্রিটিক্যালিটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আশাবাদ জাগিয়ে রাখাও খুব গুরুত্বপূর্ণ। এই যে ধরুন এত বছর পর এই যে তারা যে একটা কোড অফ এথিক্স করেছেন, এটার মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু করেছেন তো, এত বছর তো হয় নাই, এইটা গুরুত্বপূর্ণ। শুরু করলে তার উপর আরও ইমপ্রুভ এটা করা যেতে পারে, নতুন অভিজ্ঞতার মধ্যে, নতুন জ্ঞানের মধ্য দিয়ে করা যেতে পারে। বা এটার জন্য আপনাদেরকে আমি খুবই স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাকে আমার বন্ধু যেমন বলেছেন 5টা থেকে সম্প্রসারিত করে এগিয়ে নিয়ে যাওয়া। উনি যে কথাটা বলেছেন ঠিক বাধ্যকর নয়, ক্যাম্পেইন করাটা, পার্সু করাটা ইম্পর্টেন্ট, সেখানে সংঘবদ্ধতাটা খুব গুরুত্বপূর্ণ হবে। কোর্টের মধ্যে যেগুলো আছে এবং সাংবাদিকতার মধ্যে যে সমস্ত কথাটা আছে তার মধ্যে যে তথ্য পরিবেশনের বস্তুনিষ্ঠতা আপনারা আলাপ করেছেন, নিরপেক্ষতা বলে একটা শব্দ ব্যবহার করেছে, এই শব্দটা অত্যন্ত বিভ্রান্তিকর। যেমন ধরুন দল নিরপেক্ষতা, সরকারের নিরপেক্ষতা আর মতাদর্শগত নিরপেক্ষতা এক না। আপনি যে যা যা ঘটেছে সেটা যেভাবে ঘটেছে সেটা বর্ণনা দেওয়া তথ্য হিসাবে আমাদের দায়িত্ব, কিন্তু শুধুমাত্র তো মিডিয়া প্রতিষ্ঠানগুলো তথ্যই পরিবেশন করে না, সম্পাদকীয় লেখে, উপসম্পাদকীয় ছাপে, আপনারা টকশো করেন, এই জায়গায় মতামত তৈরি হয়। তথ্য দিয়ে যেমন মতামত তৈরি হয়, পাঠক বা দর্শক নিজে তার মত তৈরি করেন। এইখানে নিরপেক্ষতার কথাটার ব্যাখ্যা খুব জরুরি। বাংলাদেশের মতো পরিপ্রেক্ষিতে বা পৃথিবীর যে কোনো দেশে তার সাংবাদিকতার কোড অফ এথিক্স কী হবে, তার মোরাল অবলিগেশনস কী হবে, তার নিজস্ব ঐতিহাসিকতা দিয়েও নির্ধারিত হয়। সেটা একমাত্র নয়, এটা গুরুত্বপূর্ণ উপাদান। আজকে বাংলাদেশে যে অবস্থায় আসছে, আপনি কাকে প্ল্যাটফর্ম দেবেন? যেমন আমার বন্ধু গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কামাল, যে বলে দিলেন বা যারাই বলল, যদি সবাই বলে থাকে আমরা সবাই ভুল করেছি, যে বিক্ষুব্ধ জনতা পরিষ্কারভাবে আমরা জানি
স্টারকে, প্রথম আলোকে, ছায়ানটকে ধ্বংস করে দেবার জন্য তার একদিন আগে 2 দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। কারা ঘোষণা দিয়েছেন এই দেশের সমস্ত মানুষ জানে, সরকারও জানে। বাংলাদেশের যে কোনো আইনে সারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হয়তো এটা ভুলে গেছিলেন, একটু ইঙ্গিত দিয়ে গেছেন। যে কোনো আইনে ইনসাইটমেন্ট ফৌজদারি অপরাধ, সরকার তো তাদেরকে গ্রেফতার করে নাই আগেই প্রিভেন্ট করবার জন্য। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। তাদেরকে তো এখনও গ্রেফতার করা হয়নি। তারা পাবলিক প্লেসে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে, তারপরে ধ্বংস হয়েছে। তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওইখানে গিয়ে কাজ করেছে। ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে। টেলিভিশন কর্তৃপক্ষকে, টেলিভিশনের সংবাদপত্র যারা যারা নিউজ রুম ম্যানেজার, তাদের কি তাহলে এই চিন্তাটা করতে হবে না যে আমি কাদেরকে প্ল্যাটফর্ম দেব? আপনি আলোচনা করবেন এই ধরনের কাজকর্ম যারা করেন তাদেরকে অসত্য কথা বলবার জন্য আপনি কতটা প্ল্যাটফর্ম দিবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটার সঙ্গে কোথায় জড়িত জানেন? আপনারা নিজেরাই প্রথম বক্তা বলেছেন যে আপনার কোড অফ এথিক্সও আছে, একটা বিশ্বাসযোগ্যতার সংকট পুরো মিডিয়ার, আমার আপনার সবারই, প্রিন্ট মাধ্যম, সম্প্রচার মাধ্যমে তো তৈরি হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে, কিন্তু এটা উত্তুঙ্গে উঠেছিল গত বছরের শিক্ষার্থী গণ অভ্যুত্থানের সময়ে। উত্তুঙ্গে উঠেছিল, মানুষ দেখছে এক, পত্রপত্রিকারা লিখছে আর, টেলিভিশনের সম্প্রচারিত হচ্ছে ভিন্ন কিছু। এই সময় মানুষের যে জাজমেন্ট, এইটাকে ছোট করে দেখার কিছু নাই। প্রপাগান্ডা মানুষ বেশি দিন বিশ্বাস করে না। সেই প্রপাগান্ডায় যদি বিশ্বাস করতো, তারপরও এই সব যারা অত্যন্ত একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষাবলম্বী মত প্রচার করেছেন, সেইটাকে যদি মানুষ বিশ্বাস করতে, তাহলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতো না। অর্থাৎ এই সম্প্রচার মাধ্যমের, এই আমাদের পত্রপত্রিকার কারোর মতামতকে, অপপ্রচারকে, অসত্য প্রচারকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমেছে। এটা আমাদের জন্য পুরো গোটা এই গোটা সম্প্রদায়, মানে সাংবাদিক সম্প্রদায়ের জন্য লজ্জার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আশা করছি, আপনারাও বলেছেন যে পরিস্থিতি বদলে একটা ইতিবাচক পরিবর্তন তো হওয়ার কথা। এখানে দুটো জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খুব সংক্ষেপে। এক, এটা আমরা সবাই জানি, এখানে যারা বসে আছি, ওখানে যারা আছেন, সারা বিশ্ব জানে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে ন্যায্যতা তৈরির জন্য কিছু কিছু টেলিভিশন এবং কিছু ব্যক্তি সাংবাদিক হিসেবে ব্যবহৃত হয়েছেন, অথবা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছেন। এটা অন্যায়, নৈতিকভাবে অন্যায়। এইটার সঙ্গে যদি তারা যদি এমন একটা জনস্বার্থ বিরোধী মতামত ওই সময় উৎপাদন এবং পুনরুৎপাদন করে থাকেন, এইটা যদি আইনের অধীনে অপরাধ হয়, অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। কিন্তু তাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছেন কেন? তারা তো খুন করেননি। সরকারও দাবি করেনি যারা কোনো হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত এইরকম কোনো খুনের অপরাধী তারা। সরকারের কোনো কোনো মন্ত্রী বরং পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারা খুন করেননি। ওনার ইনভেস্টিগেশন প্রক্রিয়াও এগোয় না। তো সরকার যে ন্যায্যতার কথা বলছেন, বা তাদের কাছে যে আমরা আশা করব, কোন ভিত্তিতে? আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোশাহেদি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয়, তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। এটা যেমন সত্য, একই সঙ্গে যে বিশ্বাসযোগ্যতা নতুন করে তৈরি করবার আমরা চেষ্টা করছি আমরা, সেখানে কিছু কিন্তু কর্তৃপক্ষীয় দায় আছে। যেই সমস্ত পত্রপত্রিকার কর্তৃপক্ষ কিংবা সম্প্রচার মাধ্যমগুলির কর্তৃপক্ষ তখন এই কাজটা করেছেন, তাদের কিন্তু আমাদের মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত। এটা কর্তৃপক্ষীয় দায় মেটাবার জন্য। হ্যাঁ, কেবলমাত্র তার হাতে একটা মিডিয়া আউটলেট আছে,
সে কারণে যে আমি তখন ওইটা করেছি এখন ঠিক করছি না, নট ইনাফ। আমরা রাজনৈতিক দলগুলির কাছে ক্ষমা প্রার্থনা চাই না, তাহলে ওয়াই নট আস? আমরা জামাত ইসলামকে বারবার বলি যে আপনারা স্বাধীনতা যুদ্ধের অপরাধের জন্য আপনারা ক্ষমা চান পরিষ্কার করে, বলি তো এখানে হয়তো ম্যাক্সিমামই বলে। তাহলে আমি যদি অপরাধ করে থাকি আমার ক্ষেত্রে অন্য কোনো পরিপ্রেক্ষিতে, তাহলে এই টেলিভিশন কর্তৃপক্ষগুলোকে মানুষের সামনে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য কর্তৃপক্ষকে কি ক্ষমা চাইতে হবে না? ক্ষমা যদি চাইতে না পারে, তাহলে ব্যক্তি যাদেরকে আটক করেছেন, তাহলে এই কর্তৃপক্ষকেও আটক করবার দরকার আছে। সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই যাদের ব্যক্তিকে, যারা খুন করেনি অথচ খুনের ওই তাদের বক্তৃতার জন্য তখনকার আপনারা আটক করে আছেন, হয় তাদেরকে মুক্তি দিন, অথবা তাদেরও যারা অপরাপর কর্তৃপক্ষ ছিল তাদের বিরুদ্ধে অবস্থান আপনারা একটা শাস্তি ব্যবস্থা করুন। আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে কর্তৃপক্ষীয় অপরাধটা স্বীকার করবার প্রকাশ্যে, এবং মানুষকে বলা যে আমরা ভুল করেছি, এই ধরনের ভুল অন্যায় স্বীকার করতে, অন্যায় না বললেও আর করবো না। এটা যদি করে তাহলে এই মিডিয়ার প্রতিষ্ঠানগুলোর আবার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হবে। ঐতিহাসিকতার প্রসঙ্গে ওই যে নিরপেক্ষতার শব্দটার ব্যাপারে আমি একটু আলাপ করে আজকের কথা শেষ করব। ট্রিকি ওয়ার্ড নিরপেক্ষতা। আগে একটা উদাহরণ দিয়েছি, আপনি কাকে প্ল্যাটফর্ম দিলেন। এক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীকে অস্বীকার করে এই দেশে থাকবার, বিকশিত হবার, এই দেশকে উন্নত করবার জন্য বক্তব্য, ওই সব বিভ্রান্তিকর। যেই দেশে স্বাধীনতা সংগ্রামের জন্য কয়েক লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে, কোটি কোটি মানুষকে দেশে এবং বিদেশে ডিসপ্লেসড হতে হয়েছে, অসংখ্য মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে, তার মধ্য দিয়ে আসা যে স্বাধীনতা, সেই স্বাধীনতার স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র এইটা বিকশিত হবে, গণতান্ত্রিক হবে, উন্নততর অর্থনীতি করবে, কীভাবে করবে? এটা পৃথিবীতে কখনো হয় নাই, মানে আপনি এক্সাম্পল দিতে পারবেন না। এবং সেই যুদ্ধে আপনি ওই যে নিরপেক্ষতা, আবার বলছে কার, ওখানে তো পক্ষপাতের ব্যাপার আছে দুইভাবে। এইটাকে অস্বীকার করে তার বিপক্ষে আপনাকে দাঁড়াতে হবে। এখানে নিরপেক্ষতার কোনো ঐতিহাসিকতার পরিপ্রেক্ষিতে এটার কোনো সুযোগ নাই। দুই, যারা আবার পক্ষে আছেন তাদেরও আরেকটা হিসাব খুঁজতে হবে যে এই যে লক্ষ লক্ষ মানুষ মরবার কথা বলছি, আমরা সশস্ত্র লড়াইয়ের কথা বলছি, শহীদ হওয়ার কথা বলছি, এরা কারা ছিলেন? তাদের কোন শ্রেণীর মানুষ ছিলেন? এই পর্যন্ত যত ঘরানার যত ধরনের গবেষণাই হয়ে থাকুক, তার প্রত্যেকই স্বীকারণ ক্ষেত্রে এদের 75 থেকে 80% ছিল গরিব মানুষ, যারা নিজেরা অস্ত্র হাতে লড়াই করেছেন। তা আপনি যখন উন্নয়ন নীতিমালার কথা বলবেন একটা দেশের মধ্যে, তার প্রধান দায় যারা এই দেশকে বানিয়ে দিল, যেই দেশের মধ্যে আপনারা এখন মন্ত্রিত্ব করেন কিংবা মিডিয়াতে আমরা বাহাদুরি করি, তাদের মধ্যে দায় আছে না? ওইখানে কিসের নিরপেক্ষতার কথা বলছেন আপনি? এই নিরপেক্ষতা বিভ্রান্তিকর। একটা হচ্ছে ঘটনার ঘটে যাওয়া তথ্য বস্তুনিষ্ঠভাবে সংগ্রহ করা, আর একটা সেই তথ্যের বিশ্লেষণ, যে রাজনৈতিক ঐতিহাসিক পরিপ্রেক্ষিতের উপর দাঁড়িয়ে আমাদের দেয়া কর্তব্য, সেটা হচ্ছে আমাদের ইতিহাস মনে রাখা। প্রতিটা গণতান্ত্রিক সংগ্রামে যারা লড়াই করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের কাছে এই রাষ্ট্রের কাছে তারা তো প্রাপ্য বেশি। এটা ন্যায্যতার প্রশ্ন। সেই প্রাপ্য মিটিয়ে দেবার জন্যে মত প্রতিষ্ঠা করা, মতের পক্ষে লড়াই করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এই কর্তব্যবোধের মধ্যে নিরপেক্ষতা মুনাফিক হিসাবে কিছু না।